বিদায় হয়ে গেল শ্রীলঙ্কার, যেখানে ভারত এবং শ্রীলঙ্কা এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের কো অর্গানাইজার, তার মধ্যে একটি দলের বিদায়। কেন বলছি তার কারণ আপনারা যদি দেখেন সিম্পলভাবে পয়েন্টস টেবিল, তাহলে পাকিস্তানের সঙ্গে আর একটা ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কার, সেটা জিতলেও মাত্র 2 পয়েন্টই পাবে। সেখানে তাদের গ্রুপের অন্য দুটো দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, একজন 4 একজন 3 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে, আর 4 পয়েন্ট নিয়ে এক প্রকার ইংল্যান্ড তো পৌঁছেই গেছে সেমিফাইনালে। এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের নায়ক মহানায়ক কে নিউজিল্যান্ডের, সেই সমস্ত কিছুর আগে আমাদের ভারতের তরফ থেকে দুজন প্লেয়ারের ইনফরমেশান দিই। এক হচ্ছে শিবম দুবে, আর 2 হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংয়ের বাবা অসুস্থ, এটা আপনারা শুনেছিলেন, এবং রিঙ্কু সিং তার বাবাকে দেখাশোনা করে নয়ডার যে হাসপাতালে ওনার বাবা ভর্তি আছেন, ওনাকে দেখে আজকে বুধবার রাতে আবার গিয়ে চেন্নাইতে দলের সঙ্গে যোগদান করেছে। তবে কালকে খেলবে কি না তাই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, সম্ভবত কালকে খেলবে না। দ্বিতীয়, শিবম দুবে এই মুহূর্তে ভারতের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। এক তো মিডিল অর্ডার ব্যাটার, দ্বিতীয় ভালো ফিল্ডার, আর তৃতীয় হচ্ছে একজন সিম বোলার, এবং ভারতকে উইকেটও নিয়ে এসে দিচ্ছে, অসাধারণ রানও করছে, ভালো পারফর্ম করছে। আজকে প্র্যাকটিসে চোট এসছে আঙুলে, সেই ভিডিওটা দেখাবো, তারপর জানাচ্ছি যে আফটার চোট কি খবর পাওয়া যাচ্ছে। এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিল একেবারে বড় লম্বা ক্যাচ লোফার জন্য, আর সেই সময় একটা বল উড়ে আসে, আর বলটা রিসিভ করতে গিয়ে আঙুলে চোট পায় শিবম দুবে। এই যে দেখুন, আঙুলে চোট পেয়েছে। এইখানে একটা চিন্তার কারণ কিন্তু দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। তবে সুখবর আপনাদের জানিয়ে রাখি, জানা যাচ্ছে যে এই চোটটা বড় কিছু নয়। প্রথমে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটু টেনশনে পড়ে গিয়েছিল, কারণ মিডল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ সদস্য এই মুহূর্তে শিবম দুবে। কিন্তু আমি শিবম দুবে বললাম, অন্য কারণ আছে তার জন্য। আমার পাড়ার একজন আছেন, উনি শিবম দুবে বলে, ওই কারণে আমার বেরিয়ে গেল, তার সঙ্গে কথা বলছিলাম। শিবম দুবে, ওই কারণে টেনশন ছিল, কিন্তু দেখা যাচ্ছে টেনশন করার ব্যাপার নেই। আর রিঙ্কু সিংয়ের বাবার খবর দিতে আসিনি, ওনার বাবা নিশ্চয়ই ভালো থাকুন, কিন্তু রিঙ্কু সিং দলে যোগদান করেছে আজকে সন্ধ্যেবেলায়। এই দুটো খবর দিয়ে শুরু করলাম। এবার আসি আজকের যে ম্যাচ ছিল নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার, সেই ম্যাচে তো 61 রানে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। সেখানে আমি যেই 3জন প্লেয়ারকে আজকে টপ পারফর্মার পেয়েছি তাদেরকে নিয়ে আলোচনা করব শুরুতেই। দেখুন, আমি এখানে রাচিন রবীন্দ্রকে রেখেছি এবং রেখেছি মিচেল স্যান্টনার এবং কল ম্যাকেঞ্চি। শ্রীলঙ্কার প্লেয়ারদের যারা ব্যাটিং করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কারুর কথা সেইভাবে বলা যাবে না। বেলা লাগে 6 মেরেছে শেষের দিকে এসে, তখন কিছু করার ছিল না। কিন্তু দুজন সম্পর্কে অন্তত না বললে নয়, সেটা হচ্ছে মহিষ তিক্সানা 3টে উইকেট নিয়েছে, আর দুষ্মন্ত চামিরা সেও কিন্তু 3টে উইকেট নিয়েছে। এরা দুজন বেশ ভালো বল করেছে। বাকি এই যে 3জন দেখতে পাচ্ছেন, এই 3জনের দৌলতে নিউজিল্যান্ড কিন্তু একেবারে ম্যাচটা ওই যে পকেটে পুরে নিয়ে গেছে বলা হয় না, পকেটে পুরে নিয়ে চলে গেছে। এর প্রধান কারণ, তার আগে বলে রাখি, রাচিন রবীন্দ্র আমি এখনও দেখিনি কে প্লেয়ার অফ দ্য ম্যাচ। আপনারা জেনে রাখুন, রাচিন রবীন্দ্র ছাড়া প্লেয়ার অফ দ্য ম্যাচ আজকে অন্য কেউ পাবে না। তার আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড একটা সময় বিরাট চাপে পড়ে গিয়েছিল। 45-46 রান, 6 ওভারের মধ্যে 2টো উইকেট চলে যাওয়া, 14 ওভার পর্যন্ত 86 রানে 6 উইকেট চলে যাওয়া। তারপর ম্যাকিঞ্চেল আর অধিনায়ক স্যান্টনার দুজনে মিলে যে পার্টনারশিপটা করেছে, তাতে 168 রানে পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে, এবং সেটাই হচ্ছে গিয়ে একেবারে টার্নিং পয়েন্ট। এবং 168 করার পিছনে 47 রানের অবদান রয়েছে মিচেল স্যান্টনারের। একেবারে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়ে নিয়ে বেরিয়েছে। অন্যদিকে এরা দুজন আসার আগে রাচিন রবীন্দ্রও কিন্তু একটা ভালো নক খেলেছে।
ওই 31-32 মতো 16-17 বলের একটা যেরকম নক, আর বল করতে এসে অসম্ভব বোলিং করেছে, 4-4টে উইকেট তুলে নিয়েছে। শ্রীলঙ্কার প্রথম দুটো উইকেট পড়ার পর রচিন রবীন্দ্র একাই 4টে উইকেট পরপর নেয় 6 উইকেট পর্যন্ত, মানে একসাথে পরপর নয়, ওই এই ওভারে একটা, পরের ওভারে দুটো, এরকমভাবে 4-4টে উইকেট তুলে নিয়েছে। আর ওখানেই একেবারে শ্রীলঙ্কার কফিনে পুরো পেরেক পুঁতে দিয়েছে। এই কারণেই নিউজিল্যান্ডের জয়। এবার আমরা আলোচনা করব এই ম্যাচের একটুখানি স্কোর কার্ড নিয়ে, তারপর অন্যান্য আলোচনায় আসছি। দেখুন, আজকের এই ম্যাচের স্কোর কার্ড হচ্ছে, প্রথমে ব্যাট করে 168 রান তোলে। আর এটাও বলা দরকার, শ্রীলঙ্কা টস জেতে ফিল্ডিং নেয় এবং তারা নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168, নিউজিল্যান্ড 61 রানে ম্যাচ জয়লাভ করেছে। শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে 20 ওভারে মাত্র 107 রান তুলতে সক্ষম হয়েছে। আমি এখানে একবার রিফ্রেশ মারবো, নিশ্চয়ই এসে গেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ রচিন রবীন্দ্র, যেটা বললাম, রচিন রবীন্দ্র ছাড়া আজকে কাউকে দেওয়ারই ব্যাপার নেই। 22 বলে 32 আর 4 উইকেট নিয়েছে, 4 ওভার বল করে 27 রান দিয়ে, বেশ ভালো। 4-7-28, তার মানে 7 করেও 9 গড়, বেশ ভালো। সামারিতে মিচেল স্যান্টনারের কথা তো বলতেই হবে, 26 বলে 47, রচিন রবীন্দ্র 22 বলে 32 এবং কোল ম্যাকঞ্চি 23 বলে 31 নট আউট ছিল। মিচেল স্যান্টনারও প্রায় নট আউট, একেবারে পুরো ইনিংসের শেষ বলে আউট হয়েছে। অন্যদিকে তিক্সানার কথা বললাম, 4 ওভার বল করে 30 রান দিয়ে 3 উইকেট, চামিরা 4 ওভার বল করে 38 রান দিয়ে 3 উইকেট, আর বেলা লাগে 4 ওভার বল করে 27 রান দিয়ে 1 উইকেট। শ্রীলঙ্কার কামিন্দু ম্যান্ডিস একমাত্র যে 23 রানে 31 করেছে, মানে 3-এর ঘরে পৌঁছেছে। বাকি ওয়ালালাগেও কথা বললাম আমি, 23 বলে 29, আর কুশল ম্যান্ডিস 22 বলে 11। এদের রচিন রবীন্দ্রের কথা তো বললামই আমি, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। 4 ওভার বল করে 27 রান দিয়ে 4 উইকেট, হেনরি 2 ওভার বল করে 3 রান দিয়ে 2 উইকেট, আর মিচেল স্যান্টনার 4 ওভার বল করে 19 রান দিয়ে 1 উইকেট। স্যান্টনার যদি আর একটা উইকেট পেতো না, স্যান্টনার হতো গিয়ে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ। যাই হোক, আর প্রেমদাসা স্টেডিয়ামে এই খেলাটা ছিল। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী কালকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা হচ্ছে, মাফ করবেন, এটা না, হ্যাঁ এটা, ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা। এই ম্যাচের দিকে শুধু সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ নয়, সারা ভারতের চোখ থাকবে, কারণ সাউথ আফ্রিকাকে জিততে হবে, তাহলে ভারতের রাস্তা একটু ক্লিয়ার হবে। আর আগামীকালকে সন্ধেবেলার ম্যাচে এখানে 93% বলছে ভারত জিতবে, জিম্বাবুয়ে বলছে 7% জিতবে। এটা সন্ধ্যে 7টা থেকে, ভারত বনাম জিম্বাবুয়ে, এই ম্যাচটাই কিন্তু ভারতকে জিততেই হবে। এবার ছোট্টর উপর যেটা আলোচনা সেটা হচ্ছে, এই যে ম্যাচটা, এই ম্যাচটার পর, মানে যেটা হলো, তারপর অন্য গ্রুপে, বি গ্রুপে, মানে আমাদের গ্রুপ নয়, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, জিম্বাবুয়ের গ্রুপ নয়, ওদের গ্রুপের খেলা ছিল। ওদের গ্রুপের কি পজিশন দাঁড়ালো দেখুন। ইংল্যান্ড এক প্রকার চলেই গেছে 4 পয়েন্ট পেয়ে, নিউজিল্যান্ড 3 পয়েন্টে দাঁড়িয়ে আছে, পাকিস্তানের একমাত্র চান্স আছে এই 3 পয়েন্টে যাওয়ার, সেটা শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের একটা ম্যাচ বাকি, আর একটা ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ বাকি। যদি পরের ম্যাচটা নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে নিউজিল্যান্ডের 5, ইংল্যান্ড 4, আর কারুর কোনো আসার সম্ভাবনাই নেই, মানে পাকিস্তান আর শ্রীলঙ্কার। সেখানে এই দুটো টিমই চলে যাবে, নিউজিল্যান্ড 1 নম্বর, মানে এই গ্রুপের চ্যাম্পিয়ন, আর রানার্স হয়ে ইংল্যান্ড পৌঁছে যাবে। দ্বিতীয় অপশান, ইংল্যান্ড যদি ম্যাচটা হারে, ইংল্যান্ড যদি জেতে আর নিউজিল্যান্ড যদি হারে, তাহলে ইংল্যান্ড চলে যাবে 6 পয়েন্টে, সেখানে নিউজিল্যান্ডের লাস্ট ম্যাচ ওটাই, নিউজিল্যান্ড 3-3 থাকবে। কিন্তু নিউজিল্যান্ডের এই যে রান রেটটা +3.050 আছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে বিরাট বড় রানে হারাতে পারে, তখন গিয়ে রানার্স হিসাবে পাকিস্তান যেতে পারে একই 3 পয়েন্ট পেয়ে রান রেট অনুযায়ী, কিন্তু সেটা একটা অসম্ভব ব্যাপার দেখা যাচ্ছে। এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচটা সেটা এমনভাবে শেষ হবে না, যেই জিতুক খুব ক্লোজ শেষ হবে,
এটা আশা করা যায়। আর ক্লোজ যদি শেষ হয় তাহলে রান রেটে খুব একটা ফারাক আসবে না, 4 পয়েন্ট তো টাচ কেউই করতে পারবে না। শ্রীলঙ্কা তো ফুটেই গেছে, একমাত্র পাকিস্তান পরের ম্যাচ জিতলো 3 পয়েন্ট, তার মানে ইংল্যান্ড পৌঁছেই গেছে। নিউজিল্যান্ডের 3 পয়েন্টে যদি টাচও করে তাও রান রেটের কাছে সে কিন্তু হেরে যাবে। অতএব পাকিস্তান শ্রীলঙ্কার এক প্রকার বিদায়, শ্রীলঙ্কার এক প্রকার না, শ্রীলঙ্কার সব প্রকারেই বিদায় হয়ে গেছে। পাকিস্তানের একটা সুতোর মতো ঝুলে আছে ভাগ্যের আশা। আর এদিকে আমাদের তো কালকে খেলা, তারপর এই বিষয় নিয়ে আলোচনা ডিটেলে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি এই ইনফরমেশন এবং আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।